সবাইকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি জনাব আহমদ ফজলে রাফি। জনাব আহমদ ফজলে রাফি। السلام عليكم ورحمة الله وبركاته. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم من أحييته من نفاحه على الإسلام. يا رب العالمين يا الله তুমি দেখেছো তামাম আউলিয়া কেরামদের ওয়াফাকে সওয়াব পৌঁছায় দাও। মানুষের অনেক উপকার অনেক উপকার করেছেন গো আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই একটু পিছনে হ্যাঁ দোয়া মাহফিল ও এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত বসেন সবাই বসেন উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে কর্মচারী কর্মকর্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কথা বলতে বলতে গলা বসে গেছি, একটু কথা বলতে কষ্ট হয়, তবু কথা বলতে হবে পাইতো নাই। আজকে আমাদের যে ট্রেনটা ওখানে ছিল, গুলিস্তানে ছিল, ওটা আছে এই দেখছি। তো আগের নির্বাচনগুলোতে সাধারণত আমি একটি ওই অফিসে গেছি, প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা টেবিলে আমাকে দিতে হয়েছে। 91, 2001, 96 যতগুলো এপ্লিকেশন করেছি সবগুলোকে আমাকে ওই অফিসে দিয়ে আমরা প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গিয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আজকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার অন্তত আর ফ্লোরে যেতে হবে না, সময় কমে বয়স হয়ে গেছে, এত সম্ভব না এখন আর। একটা সময় যা ছিল 91, বয়স ছিল 38, তখন ঘোড়ার মতো ছুটতে পারতাম, এখন সম্ভব না। তারপর চেষ্টা করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আর এত বছর আপনাদের সঙ্গে রাজনীতি করলাম, আমি তো আশাই করতে পারি যে আমাকে ছুটতে হবে না, আমার পরিবর্তে আপনাদের বয়স একটু কম আছে, আপনারা একটু আমার জন্য ছোটাছুটি করবেন, আপনারা দয়া করে আমার জন্য একটু কাজ করবেন। আপনারা এখানে যতগুলো লোক আছেন, যতগুলো লোক যে কজন আছেন, সবাই ডিউটি সত্যি সত্যি আমার জন্য কাজ করেন। নির্বাচনে জিততে আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর সবাই যদি মনে করেন না গেলাম মিটিং আপনার সাথে কী বলে শুনে চলে আসি, তোর বাসায় গিয়ে ঘুমাইলেন, তাহলে কিন্তু এত সহজ হবে না। আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু কমপক্ষে 2টা পড়ে আছে, কমপক্ষে প্রত্যেকের 2-10 জন আত্মীয় স্বজন আছে। যদি আপনারা তাদের কি বলেন, তাহলে কিন্তু নির্বাচন মোটামুটি সম্পন্ন হয়ে যাবে আশা করি। পক্ষে করবেন আপনারা? খুশি হলাম, আপনাদের ধন্যবাদ। আর একটা বিষয়, আমি আগে যখন নির্বাচন করেছি 1991 সালে, ভদ্রক বেজে আসছেন আওয়ামী লীগের ঢাকা মহানগরের প্রেসিডেন্ট ছিলেন মুজাফর হোসেন পল্টু সাহেব, এখন অনেক বয়স হয়েছে। উনি সহ আমি আরো কয়েকজন নির্বাচন করেছি। আমি 78 সালে এই এলাকায় মির্জাপুর আহমেদ ইলেকশন করেছি, বয়স কম ছিল। আমাকে একদিন
পল্টু সাহেব মিছিল করছে, উনি আসছে, আমি যাচ্ছি। আমরা আশঙ্কা করলাম যে হয়তো আমাদের দুই গ্রুপের মধ্যে একটা সংঘাত লেগে যেতে পারে। তো খুব দ্রুত আমি আমার মিছিল থামিয়ে দিলাম। পল্টু ভাই, আমি ওনাকে ভাই বলতাম, এখনো বলি, অনেক বয়স্ক আমার এলাকায়। তা আমি মানে ওনার খুব দৌড়ে ওনার কাছাকাছি গেলাম, উনিও আসলেন, আমরা দুজনে কোলাগুলি করলাম। ফলে কি হলো, আমাদের দুই মিছিলই উত্তেজনা ছিল, ঠান্ডা হয়ে গেল, কোনো উত্তেজনা নেই। তারা তাদের মিছিলে চলে গেল, আমরা আমার মিছিলে চলে আসলাম। বিষয়টা তো এরকমই হওয়া উচিত, তাই না? আজকে কি বাংলাদেশে অবস্থা আছে? নাই। শুধুমাত্র আমি বলবো না কে কার প্রতিপক্ষ, তবে আমার কোনো প্রতিপক্ষ নাই, আমি কারো শত্রু নই। আমি সকলকেই, এই এলাকায় যতগুলো প্রার্থী আছেন সকলকে আমি স্বাগত জানাই। সবাই আমার স্নেহাস্পদ, কেউ আমার সমবয়সী নাই। তো ওদের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা চলে না। আমি ওদেরকে আদরের দৃষ্টিতে দেখি, আমি ওদেরকে ভালোবাসি। যদি ওদের ভুল হয় আমি সংশোধন করার চেষ্টা করি বক্তব্যের মাধ্যমে। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যতবার আল্লাহর নাম নেয়, আল্লাহ আমাকে মাফ করুন, তার চেয়ে বেশি আমার নাম নেয়। এখন আমাকে গালিগালাজ করে। আচ্ছা, আপনারা যে এত বছর ঢাকা শহরে বড় হলেন, চাকরি করতেছেন, 17-18 বছর আপনারা দেখেন নাই? আগে যারা ছিল তারা তো অনেকেই নাই, মারা গেছে, আপনারা তো আমাকে দেখেছেন। আমার কোনো বদনাম দুর্নাম শুনেছিলেন? কিন্তু কয়েকজন লোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিরুদ্ধে বদনামের তুবড়ি শোনা শুরু করে, বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে। শুনতে শুনতে কানটা ঝাড়া হয়ে যায়। মানুষজন বলে যে আপনি কিছু বলেন না কেন? আমি বললাম, ভাই একটা কবিতা বললাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের সেবা পায়? তো কথা বুঝতে পারছেন তো? কবিতাটা ছোটবেলায় পড়েছিলাম যে ওর কাজও করুক, কামড়ে কামড়ে বকাবকি করা করুক, আমি তো বকতে পারি না, আমার তো বয়স হয়েছে, আমার সঙ্গে আমার ছেলে আছে, তো ও তার ছেলে ছোট, আর কিছুদিন পর যদি দেরি হতো হয়তো আমার নাতির বয়স হতো আর কি। ওদের সঙ্গে কথা বলা মুশকিল। আমি বললাম যে এই সমস্ত কথা না বলে বাবা আমার বাসায় আসো, চা নাস্তা খাও, কথা বলি। উনি বললেন আমি নাকি সন্ত্রাসী কাজে হুমকি দিয়েছি। আচ্ছা বলেন, আমার বাসায় সকল সময় আমার বিরোধী প্রার্থীরা আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, মাঠে লড়াই করেছি, ঘরে আমার দোস্তি ছিল, কখনোই একটা অপরকে শত্রু ভাবি নেই। এখন মনে হচ্ছে একে একজন অপরজনকে শত্রু ভাবা শুরু করেছি। আমি না, আমি কাউকে শত্রু ভাবি না, আমি শত্রু ভাবতে চাইও না। সমস্যা হচ্ছে যে এখন অবস্থায় এখন দাঁড়িয়েছে যে আমি কেন রিয়েক্ট করি না, আমাকে রিয়েক্ট করাতেই হবে। আপনাকে বুঝতে পারছেন? আমি প্রতিক্রিয়া দিলেই তার একটা লাভ হয়ে যায়। ভাই আমার তো বয়স হয়েছে, আমি তো বুঝি, আমি কি সুযোগ দেবো তোমাকে? আমি সে সুযোগ দেবো না। তুমি কেউ যত মারা করো, আমার দরকার নাই। ওদের সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক ভদ্রলোক আমার পক্ষে লিখেছে, বলছে তুমি যত ইয়ে করো, মির্জা আব্বাস তোমার কিচ্ছু করবে না, ওনার কুত্তা পেলানোর অভ্যাস নাই।
বুঝতে পারলে কি বলছে? আমি ভাই সত্যি বলছি, দুঃখের সঙ্গে বলছি যে ওনার কুত্তা পেলানোর অপারেশন আর নাই, কুত্তা পেলানো আমি। হ্যাঁ, রাজপথে পুলিশের সঙ্গে লড়াই করেছি, রাজপথে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করেছি, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করেছি। 17-18 বছর সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ করি নাই, সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা কথা বলার অধিকারের কথা বলেছি, আমরা ভোটের কথা বলেছি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। 17-18 বছর আন্দোলন করে জেল খেটে মার খেয়ে আমরা আজকের অবস্থানে এসেছি। কেউ কেউ মনে করেন যে ওরা কয়েকদিন আন্দোলন করেই এই অবস্থানে নিয়ে আসছে আজকে এই দেশটা। এটা ঠিক নয়। আমরা আন্দোলন করে দীর্ঘদিন আন্দোলন করে মার খেয়ে জেল খেটে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে গেছে। আমার নেতা তারেক রহমান অত্যাচারিত অবস্থায় বিদেশে গেছেন আহত অবস্থায় চিকিৎসার জন্য। তারপরও আমরা দেশে আন্দোলন চালিয়ে গেছি। এখন কিছু ছেলেপেলে বলে যে তারাই নাকি সব কিছু করে ফেলেছে। আরে ভাই, এত সহজ না, সব কিছু এত সহজে হয়ে যায় না। পরিষ্কার কথা বলতে চাই, যদি এইরকম বিরুদ্ধ মনোভাব থাকে এক দলের বিরুদ্ধে আরেক দলে, একজনের বিরুদ্ধে আরেকজনের, এই দেশের উন্নয়ন কখনো হবে না। এই দেশের উন্নয়নের জন্য যেই ক্ষমতায় আসুক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের বহু সময় আমরা নষ্ট করেছি। আমাদের দেশের মানুষের বহু সময় নষ্ট হয়েছে। আমরা দেশকে উন্নয়নের পথে নিতে পারি নাই। একমাত্র দেশকে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যত উন্নয়ন হয়েছিল ততটুকু থেমে গেছে। আপনাকে দেখেছেন 70 বছরে তেমন কোনো ভিজিবল উন্নয়ন হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে, সেগুলো উন্নয়ন না, ওগুলো ছিল টাকা কামানোর রাস্তা। আর উন্নয়ন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, একজন চলে যাবে আরেকজন আসবে, কিন্তু উন্নয়ন চলবে। আওয়ামী লীগের সময় স্তব্ধ হয়ে গেছিল উন্নয়ন। আমরা সেখানে আর দেশ কিনতে চাই না। আসুন আমরা কোন রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া একটা নির্বাচন করি, ভোট কারচুপি ছাড়া একটা নির্বাচন করি, মানুষের ভোট অধিকার প্রয়োগের একটা সুযোগ দেয়। তারা যাকে ভোট দেয় তারা দেশ পরিচালনা করবে। এমন কথা নেই যে আমরা কাউকে বাধ্য করব আমাকে ভোট দেওয়ার জন্য। এই দেশের জনগণ কারো বাপ দাদার চাকর নয়। এই দেশের জনগণ এই দেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, অধিকার দেওয়ার জন্য, কারো দাসত্বের জন্য নয়। আজকে একটি দল ভাবছে যে দেশটা তাদের অধীনে হয়ে গেছে। কেউ কেউ বলে, আপনারা হয়তো শুনেছেন, বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি গতকাল বলেছি, আজকে বলি, আরে ভাই, তোমরা বিএনপির সিট দেওয়ার কেনা? আমি জানতে চাই, তোমরা কি দেশটা ইজারা নিচ্ছ নাকি? রাজপথে যুদ্ধ করতে আসলে তো আমাদের সঙ্গে টিকতে পারবা না। ভোট যুদ্ধ ইনশাল্লাহ আমাদের সঙ্গে টিকতে পারবা না। তোমরা আমাদের সিট দেওয়া না দেওয়ার কে? সিট দেওয়ার মালিক আমি আগে বলেছি আল্লাহ তাআলা, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ভোট দেওয়ার মালিক আপনারা। আপনারা যাকে ভোট দেবেন সেই জায়গা করবে, দেশ চালাবে, দেশে ভালো করবে। এমন নয় যে ভোট নিয়ে ক্ষমতা গিয়ে আবার ওরকম
ওই যে দুদিনের মধ্যে বাচ্চা হয়ে যাব, একজন আন্দোলন করলো, একজন বললো যে আমাদের পকেটে, একজনের পকেটে টাকা নাই, 1000 টাকাও নাই, এখন দেখি আপনাদের দামি দামি গাড়িতে চলেন। ওই রে ভাই, আর আপনারা বলেন অনেকে মির্জা আব্বাস এত জায়গায় জমির মালিক কেমন হইলো, টাকার মালিক কেমন হইলো। আরে ভাই, বয়স তো অনেক হয়েছে, আপনার বয়সে আপনি এখন যা আছেন না, আমি আপনার বয়সে তাই ছিলাম একসময়। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে একটা ভালো পরিবার জন্ম দিয়েছিলেন। আমার বাপ দাদার যথেষ্ট জায়গায় জমি ছিল, তারপরে ভর করে এত বছর বয়সে এসে যদি আমি বললাম ওদের এই বছর বয়স মধ্যে এসে যদি আমি ব্যবসায়ী করতে না পারলাম, টাকাই অর্জন করতে না পারলাম, সুনাম বিজয় করতে না পারলাম, তো এত বছর আমি কি করলাম রে ভাই? তো আমি মনে করি যে আমি সার্থক। আর যারা বলেন মির্জা আব্বাস সাহেব এত ধনী কেমনে হলেন, তাদের প্রতি আমার খোলা চ্যালেঞ্জ, আপনারা দয়া করে ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে আমার ইনকামের খোঁজখবর নিয়ে নেন। আমি কত টাকা আয় করি, প্রত্যেকে পেলাম, আমার ইনকাম ট্যাক্সে পরিষ্কার ডিক্লেয়ার দেওয়া আছে। আমি ইনকাম ট্যাক্সও দেই, আমি জাকাতও দিই, এটা মনে রেখেন আপনারা। আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার আয় সম্বন্ধে কথা বলেন, আবার আয় ইনকাম দেখে মাথা করে পড়ে যায় না, এটা কথা আর কি, মাথা করে পড়ে যায় না। কারণ চুরি চাপাই করি নাই, ডাকাতি করি নাই, বদমাইশি করি নাই, গায়ে পরিশ্রম করে অর্জন করেছি। আচ্ছা ভাই, আমি তো একটা মন্ত্রী ছিলাম, একজন এই মেয়র ছিলাম, আমার কোনো টাকা খাওয়ার বদনাম শুনেছেন আপনারা? আমি ওর মন্ত্রী ছিলাম, তোর বদনাম শুনেছেন? আমি প্রায় 7000 প্লট দিয়েছি পূর্বাঞ্চলে এবং উত্তরা, হ্যাঁ এই যে ওখানে চিরাঙ্গে চাঁদগাঁওয়ে প্লট দিয়েছি। কেউ যদি বলতে পারে মির্জা আব্বাসকে কোনো জায়গায় এক কাপ চা খাওয়াইছে কোনো সময়, আমি চ্যালেঞ্জকে উচ্চারণ করতে পারবেন না। কারণ আমি যা করেছি লটারির মাধ্যমে করেছি, নিজে হাত থেকে কাউকে বরাদ্দ দিই। সুতরাং লম্বা লম্বা কথা বলেন না ভাই। আরেকটা কথা বলি, আপনারা বলেন যে আপনার মাদ্রাসা শাস্ত্র, অনেকে বলেন যে আমি মাদ্রাসা শাস্ত্র, আপনাদের কথাবার্তা শুনে মনে হয় মাদ্রাসাগুলো আপনাদের মিথ্যা কথা বলা শিখেছে, গীবত করা শিখেছে। একজন মানুষ সম্বন্ধে জেনে কথা বলবেন, জেনে শুনে জেনে কথা বলবেন, অযথা মিথ্যা কথা বলে ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলবেন না, প্রলাপ বকবেন না। মানুষ কিন্তু আপনাদেরকে পাগল বলা শুরু করেছে ইতিমধ্যে। আমি বলতে চাই না, আমি মনে করি এই বয়সের বাচ্চারা একটু লাফালাফি করেই, নতুন কথা বললে যেরকম হয় না, নতুন বাচ্চার কথা শিখলে এদের অবস্থা হচ্ছে। তা হোক, কিন্তু মান্যগান্য আদব কায়দা শেখেন। আদব কায়দা কিন্তু স্কুলে শেখায় না, আদব কায়দা বাপ মা শেখায়, আদব কায়দা বাড়ি থেকে শিখতে হয়। এইসব কথাবার্তা বলে নিজের পরিচয়টাকে মানুষের সাথে প্রকাশ করেন না। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে আমাদের এই নির্বাচন বহু প্রতীক্ষিত নির্বাচন। এই টিএনটির অনেক নেতা কর্মী কিন্তু রাজপথে আহত হয়েছে, অনেকে কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়েছেন অফিস থেকে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি জানি আমার কাছে গেছে। কারণ টিএনটি করণী, পিএনটি করণী, এনটি করণী সব আমার এলাকাতে, কোনো অসুবিধা হলে তারা আমার কাছে যেত। তাই আমি মনে করি এই প্রতীক্ষিত নির্বাচনে আপনাদেরকে যেমন ভোট আদায়ের জন্য যুদ্ধ করেছেন আপনারা,
ভোট দেওয়ার জন্য আপনাদের আরেকটা যুদ্ধ করতে হবে। ভোট দেওয়ার জন্য আমি আর বলছি আপনাকে, এই কারণে বলছি, আমাদের বিরুদ্ধে যে দলটি দাঁড়িয়েছে দেশে, তারা কিন্তু যারা আপনার ভোট দিতে না পারেন সে ব্যবস্থা করার চেষ্টা করতেছে, তারা ইঞ্জিনিয়ারিং করার ব্যবস্থা করতেছে। তা যদি না হয়, এই কথা বলার সাহস কিভাবে করে যে বিএনপিকে একটি সিটও দেবো না ঢাকা শহরে? বলতে পারে কথা, এগুলো বলতে পারে? অবশ্যই তাদের কোনো পরিকল্পনা আছে। সমস্ত পরিকল্পনা রুখে দিয়ে আমাদেরকে ভোট সেন্টারে অবস্থান নিয়ে আমাদের ভোট দিয়ে ঘরে ফিরতে হবে। কথাটি আমি বরাবর বলি, সরকারের মধ্যে এখনো একটি চক্র রয়ে গেছে। হাসিনা চলে যাওয়ার পরও প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানে যাই তারা রয়ে গেছে। ভেবেছিলাম তারা বোধহয় ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হয় নাই। তারা জাতীয়তাবাদী শক্তি দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে, বিএনপি দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই সমস্ত সকল শত্রুদেরকে মোকাবেলা করে আমাদের টিকে থাকতে হবে। আমি এখানে জানলাম যে আমাদের সংগঠনের 6 জনকে এদের মধ্যে বাইরে বদলি করা হয়েছে, ঢাকার বাইরে। আমি অনুরোধ জানাবো কর্তৃপক্ষকে, এই কাজটি এখন করবেন না, নির্বাচনের আগে এই ধরনের কাজগুলো করবেন না। নির্বাচন যাক, তারপরে যা করা যাবে দেখা যাবে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এই ধরনের বদলি করা যাবে না, নিয়ম। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যেটা বলেছি আগে, আমাদের ভোট দেওয়ার জন্য, অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছি। আবার এবার 12 তারিখে ভোট দিয়ে ঘরে ফিরবো এবং আল্লাহর রহমতে বিজয় নিয়ে ঘরে ফিরবো। আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাবো, আজ কদিন আছেন? 16 দিন। আজকে দিনটা বাদ দিলে 15 দিন। আপনারা যদি আগামীকাল থেকে সময় করে ফজরের নামাজ, জোহরের নামাজ অবশ্যই পড়েন, মাগরিব, আসর, মাগরিব এবং এশার নামাজে যদি আপনি একটু মসজিদের মুসলিমদের সঙ্গে কথাবার্তা বলেন, একটু দোয়া চান, ভোট চান, অথবা আপনার প্রতিবেশীকে কনভিন্স করেন, রাস্তায় একটু হাঁটেন, বাজারে একটু হাঁটেন, ভোট দেওয়ার কথা বলে ধানের শীষে, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। পক্ষান্তরে এতে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। সবাই যখন ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমার ভালো লাগবে। আপনারা সব ভালো থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ইবাদত করুন এবং 12 তারিখে সবাই শহীদ সালামতে ভোট দেবেন এই আহ্বান জানিয়ে, এবং তার আগে সংগঠনের নেতা, আমাদের সাবেক ছাত্র দলের নেতা হানিফ আহত হয়েছে একটা অ্যাক্সিডেন্টে। সেই হানিফ বোধ এখন হাসপাতালে আছে, আজকে ঢাকা মেডিকেলে তার অপারেশন হতে যাচ্ছে। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে তোলেন। হানিফ খুব প্রয়োজন ছিল, তো আমিও দোয়া করি। আমি তো আসলে জানতাম না, আমি এখানে এসে জানলাম। তাদের সাথে কথা বলবো, প্রয়োজন পড়লে আমার যদি সময়ের অসুবিধা না হয় আমি এখনই হসপিটালে যাবো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। অনেকক্ষণ কষ্ট করে আমার বক্তব্য শুনছেন, এই জন্য আমার ধন্যবাদ জানিয়ে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যুদ্ধ করে হলেও ভোট দেব, এরকম মনোভাব নিয়ে ভোট দিয়ে আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।